তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের আমাদের অলমাইটি ববি ল্যাসলির 48তম জন্মদিন। আর দেখতে গেলে ববি ল্যাসলিকে তো দেখে মনে হয় না যে ববি ল্যাসলির এত বেশি বয়স হয়ে গেছে। ববি ল্যাসলির বয়স আমি এর আগে জানতাম না, কিন্তু কালকে যখন দেখলাম তখন তো আমার মাথা পুরো ঘুরে গেল। ববি ল্যাসলির বয়স 48, যেটা কিন্তু জন সিনা আর ব্রক লেসনারের থেকেও বেশি। কিন্তু ববি ল্যাসলিকে দেখে মনেই হয় না যে এত বয়স হয়েছে, দেখলে মনে হয় যে এখনও ববি ল্যাসলি আরও 10 বছর ডাব্লিউডব্লিউতে আরামসে লড়তে পারে। তো আশা এটাই করো ববি ল্যাসলি সুস্থ থাকুক আর এরকমভাবেই একটার পর একটা ভালো ভালো ম্যাচ আমাদের উপহার দিক। আর রাসেল এক্সপ্লেনারের তরফ থেকে আমাদের ববি ল্যাসলিকে হ্যাপি বার্থডে। আর এর পরের নিউজ হচ্ছে যে দেখতে দেখতে প্রায় 100 দিন হয়ে গেল কোডি রোডস তার প্রথম চ্যাম্পিয়নশিপ জিতেছে। মানে রেসলমেনিয়াতে রোমান রেন্সকে হারানোর পর এখনও পর্যন্ত 100 দিন কমপ্লিট হয়ে গেছে কোডি রোডসের অ্যাজ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো তোমাদের এই টাইটেল রেনটা কেমন লাগলো 100 দিন ধরে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি আমাকে যদি জিজ্ঞেস করো তো বলবো যে টাইটেল রেনটা খুব একটা আহামরিও খুব একটা ভালো ছিল না, আর খুব একটা খারাপও ছিল না, মোটামুটি চলে যাওয়ার মতো অ্যাভারেজ টাইটেল রেনই বলতে পারো। তো এর পরে সামার স্ল্যামেতে তো সোলো সিকোবার সাথে ম্যাচ হবে, তারপর র্যান্ডি ওর্টনের সাথেও ঝামেলা বাঁধবে, তো তখন হয়তো একটু ইন্টারেস্টিং হবে। তো আপাতত 100 দিন যা হোক তা করে কেটে গেছে, এবার দেখতে হবে যে ভবিষ্যৎটা কেমন যায় আর কোডি রোডসের কাছে কতদিন তার টাইটেল থাকে। আর তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে রেসলমেনিয়া 39-এ যখন কোডি রোডস রোমান রেন্সের এগেনস্টে প্রথমবার ম্যাচ লড়ছিল চ্যাম্পিয়নশিপের জন্য, তখন কিন্তু কোডি রোডস হেরে গেছিল। আর হেরে যাওয়ার পরে তাকে কোন একটা ফ্যান একটা খেলনা চিকেন ছুঁড়ে মারে হলুদ কালারের। আর এবার কী হয়েছে যে সেই মেক্সিকোতে যখন এই ছোটোখাটো একটা লাইভ ইভেন্ট হচ্ছিল হাউস শো, সেখানেও যখন কোডি রোডস তার ম্যাচ শেষ করে তখন তাকে এরকম একটা হলুদ কালারের সেই একই চিকেন ছুঁড়ে মারা হয়। তো কেন জানি না, এটা আমার মনে হচ্ছে যে এই ফ্যানটাই রেসলমেনিয়াতে ওই কাজটা করেছিল, কারণ এরকম আইডিয়া তো তার মাথাতেই আসতে পারে। আর এটার মানে কি সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। পার্থক্যটা হচ্ছে যে তখন কোডি রোডস একজন ফেলিয়ার ছিল, তখন রোমানের কাছে কোডি রোডস হেরে গেছিলো প্রথমবারেই, আর এখন সে রোমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর 100 দিন অতিক্রম করে নিয়েছে। তো এটাই হচ্ছে জাস্ট পার্থক্য। তো এইটার মানে কি সেটা তো ফ্যান যে ছুঁড়েছে সেই ভালো বলতে পারবে, তবে জিনিসটা কিন্তু বেশ হাস্যকর। আর এবার তোমরা দেখতে পাচ্ছ যে লিম মর্গানের সাথে রিয়া রিপ্লি যে ম্যাচটা আছে ওটা সামার স্ল্যামের জন্য অফিসিয়াল করে দিচ্ছে ডাব্লিউডব্লিউ, আর এই হচ্ছে তার গ্রাফিক্স। আর রিয়া রিপ্লির ব্যাপারে একটা নিউজ এসছে পিডব্লিউ ইনসাইডারের তরফ থেকে, সেটা হচ্ছে যে রিয়া রিপ্লি এখনও 100% মেডিকেলি ক্লিয়ার নয়, সে সামার স্ল্যামে মেডিকেলি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যাঁ, এটাও আমি ভাবছিলাম যে এত তাড়াতাড়ি কী করে ঠিক হয়ে গেল, কিন্তু ডাব্লিউডব্লিউ খুবই ভালো একটা কাজ করেছে যে মেডিকেলি ক্লিয়ার নয় তাই লড়াতে তো পারবে না, কিন্তু স্টোরি লাইনে ইনভলভ নিশ্চয়ই করতে পারবে। তো খুবই ভালো জিনিস করেছে, ওই জন্যই হয়তো রিয়া রিপ্লির সাথে লিভ মর্গানের এখনও পর্যন্ত আমরা কোনো ক্ল্যাশ দেখতে পাইনি। লিভ মর্গান পালিয়ে বেড়াচ্ছে আর রিয়া রিপ্লি জাস্ট হেঁটে হেঁটেই কাজ ছেড়ে দিচ্ছে। তো এখনও পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার নয়, কিন্তু সামার স্ল্যামেতে অবশ্যই মেডিকেলি ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ যেখানে রিয়া রিপ্লি আমাদের ডমডমের কালো রঙের যে গোলাপটা দিয়েছিল সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার মানে ধরাই যেতে পারে যে এখন ডমডম আর রিয়া রিপ্লির মধ্যে আর কোনো ঝামেলা নেই। আর মানডে নাইট রয়ের লাস্টের দিকে আমরা সেটা দেখতেও পেলাম। তো ঠিক আছে, মামি আর ডমডম আবার একসাথে হয়েছে, এইবার লিম মর্গান কী করে সেটাই দেখার। তো এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি সামার স্ল্যামেতে ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের মধ্যে যে সিঙ্গেলস ম্যাচটা আমরা আশা করে আছি তার মাঝখানে সেথ রলিন্স কাওয়ামে হাড্ডি হবে? তো দেখো, দেখতে গেলে স্টোরি লাইন থেকে তাই মনে হচ্ছে যে সেথ রলিন্স যেভাবে এদের মধ্যে ইন্টারফেয়ার করছে এটা ট্রিপল থ্রেড ম্যাচ হয়ে যাওয়ার চান্সই বেশি। কিন্তু আমাদের রেসলিং অবজারভার নিউজ লেটার ডেভ ম্যারিজার যিনি আছেন তিনি বলছেন যে এটা ট্রিপল থ্রেড ম্যাচ হবে না, এটা ড্রু ম্যাকিন্টায়ারের সাথে সিএম পাঙ্কের সিঙ্গলস ম্যাচই হবে। একদিকে ডেভ ম্যারিজার এইটা বলছে, কিন্তু অপরদিকে স্টোরি লাইন দেখে তো মনে হচ্ছে আমরা সেথ রলিন্স সেখানে ঢুকতে পারবে। তো যদি এটা ডেভ ম্যারিজারের কথা সত্যি হয় তাহলে আমরা হয়তো একটা জিনিস দেখতে পেতে পারি যে ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের যে সিঙ্গলস ম্যাচটা হবে সেখানে সেথ রলিন্স স্পেশাল গেস্ট রেফারি হয়ে যাবে। তো সেথ রলিন্সের এত খারাপ সময় চলে এসছে যে তার জন্য কোনো রকম প্ল্যানই নেই। সামার স্ল্যামের মতো একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা একটা ওপেন স্টেডিয়ামে হতে চলেছে, 50 থেকে 60 হাজার দর্শক থাকবে, সেখানে সেথ রলিন্সের রোল কী হবে? শুধুমাত্র একটা স্পেশাল গেস্ট রেফারি। একটা কোনো ভালো ম্যাচও দেখতে পেলাম না সেথ রলিন্সের, মানে ডাব্লিউডব্লিউর কাছে সেথ রলিন্সের জন্য কোনো প্ল্যানই নেই, খালি খামোকা তাকে জবরদস্তি রিটার্ন করিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সামার স্ল্যামের মতো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য সেথ রলিন্সের জন্য কোনো প্ল্যানই নেই। সে এখন মনে হচ্ছে যে স্পেশাল গেস্ট রেফারি হবে, আর না হলে ট্রিপল থ্রেড ম্যাচও হতে পারে। কিন্তু ট্রিপল থ্রেড ম্যাচের আইডিয়াটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। যেভাবে এদের রাইভালরি গরম হয়ে উঠেছে, যেভাবে এদের রাইভালরি বিল্ড হয়েছে, ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের মধ্যে
প্রথমে তো একটা সিঙ্গলস ম্যাচ হওয়াই খুবই জরুরি। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, স্ক্রিনেতে যে দুজনকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে রয়েছে কোরা জেড আর ডান দিকে রয়েছে লিজি ডাউন। তো এরা কারা? এরা হচ্ছে কোরা জেড হচ্ছে ব্রন ব্রেকারের আগের গার্লফ্রেন্ড, আর তার সাথে এখন ব্রেকআপ হয়ে গেছে। আর এখন ডান দিকে যাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে লিজি ডাউন, এ হচ্ছে ব্রন ব্রেকারের এখনকার গার্লফ্রেন্ড। তো ব্রন ব্রেকারের মনে হচ্ছে অনেক বড় লস হয়ে গেছে যা দেখতে পাচ্ছি। এটা আমার বলার বিষয় নয়, তবে দেখে একটু ইন্টারেস্টিং লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি তোমাদের কারোর ইন্টারেস্টিং লাগে তো দেখো। আর আমরা রয়্যাল এপিসোডে দেখতে পেলাম যে পিট ডান কেমন সেমাসের উপর অ্যাটাক করে দিল। তো আমরা বুঝতে পারলাম না যে এটা কেন হলো। এদের মধ্যে হয়তো ডাব্লিউডাব্লিউ কোনো ফিউড বানাতে চাইছে, কিন্তু মনে হচ্ছে না জোর জবরদস্তি করে ফিউড বানানো হচ্ছে। সামারস্ল্যাম হয়তো আমরা পিট ডান ভার্সেস সেমাসের মধ্যে একটা ক্লাসিক রেসলিং ম্যাচ দেখতে পাবো। তো এইটার পেছনে কারণটা হচ্ছে যে পিট ডানের যে ট্যাগ টিম পার্টনার আছে টাইলার বেট, সে এখনও পর্যন্ত ইনজয়ার্ডই হয়ে রয়েছে। তো কবে সারবে সেটা এখনও ঠিকঠাক জানা যাচ্ছে না। তো এবার সেই জন্য হচ্ছে যে পিট ডানের জন্য করার কিছু নেই, তাই পিট ডান ভার্সেস সেমাসের একটা ফিউড করানো হচ্ছে কিছুদিনের জন্য। ততদিনে হয়তো আমাদের টাইলার বেট পুরোপুরি রিকভার করে যাবে, আর টাইলার বেট রিকভার করে গেলে আবার পিট ডান আর টাইলার বেট একসাথে হয়ে নিউ ক্যাচ রিপাবলিক টিমটা আবার কন্টিনিউ করবে। তো সেই জন্যই এখন আপাতত কিছু সময়ের জন্য টাইম পাসের জন্যই বলতে পারো সেমাসের সাথে পিট ডানের ফিউডটা করানো হচ্ছে। এরপর আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রিক ফ্লেয়ার একটা কথা বলে। রিক ফ্লেয়ার বলে যে যদি তার রেকর্ডটা কেউ ভাঙার সবথেকে বেশি কাছাকাছি থাকে সেটা হচ্ছে র্যান্ডি অর্টন, আর সে একটা অনেক বড় কন্টেন্ডার, কিন্তু সেই এটা করবে তা সেটা রিক ফ্লেয়ার গ্যারান্টি দেয়নি। কারণ আমরা জানি যে জন সিনা আরেকবার জিতলেই সে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর জন সিনার এখন একটা ফাইনাল রান ডাব্লিউডাব্লিউতে বাকি আছে, কিন্তু সেখানে যে ডাব্লিউডাব্লিউ তাকে জেতাবে এমন কোনো গ্যারান্টি নেই। জেতাতেও পারে আবার নাও জেতাতে পারে, তাই একটু ডাউট আছে। কিন্তু র্যান্ডি অর্টন হচ্ছে 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। র্যান্ডি অর্টন যদি আর 3বার জেতে তাহলে সে 17 বার চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর সে রিক ফ্লেয়ারের রেকর্ডটাও ভেঙে দেবে। আর রিক ফ্লেয়ার আর র্যান্ডি অর্টন খুবই ভালো বন্ধু। এরা আগে একটা এভলিউশন টিমও ছিল, ট্রিপল এইচ, বাটিস্টা, রিক ফ্লেয়ার, র্যান্ডি অর্টন। তাই রিক ফ্লেয়ারের মতো র্যান্ডি অর্টনই হচ্ছে বেস্ট কন্টেন্ডার যে তার রেকর্ডটা ভেঙে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। আর আমি তো বলবো র্যান্ডি অর্টনের ক্যারিয়ার শেষ করার আগে র্যান্ডি অর্টনকে সব থেকে বেশিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া উচিত, কারণ র্যান্ডি অর্টনের মতো সুপারস্টার আগে না তো ডাব্লিউডাব্লিউতে ছিল আর না ভবিষ্যতে কোনোদিন তৈরি হবে। র্যান্ডি অর্টন মাত্র এক পিসি আছে, আর র্যান্ডি অর্টন সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার ডিজার্ভও করে। আর এবারে পরের বছরে হল অফ ফেম নিয়ে একটু কথা বলা যাক। তো এমনটা জানা যাচ্ছে যে পরের বছর হল অফ ফেমেতে জন সিনা, ব্রক লেসনার, ডেভ বাটিস্টা আর আমাদের র্যান্ডি অর্টন এই চারজনকে ইন্ডাক্ট করা হবে। তো জন সিনা তো আমার মনে হচ্ছে কনফার্ম যে জন সিনা পরের বছর হল অফ ফেমেতে চলে যাবে, আর বাটিস্টাও চলে যাবে, কারণ বাটিস্টার হল অফ ফেমে ইন্ডাক্ট হওয়া 2020 সাল থেকে ঝুলে রয়েছে। তবে র্যান্ডি অর্টন আর ব্রক লেসনার এত তাড়াতাড়ি হল অফ ফেমে যাবে কিনা সন্দেহ, হয়তো পরের বছর হতে পারে। আরেকটা নাম আমার মাথায় আসছে, সেটা হচ্ছে ব্রে ওয়াইট। ব্রে ওয়াইটকেও হয়তো হল অফ ফেমেতে ইন্ডাক্ট করতে পারে ডাব্লিউডাব্লিউ। আর এখন ডাব্লিউডাব্লিউ সম্পর্কে একটা নতুন জিনিস জানা যাচ্ছে, যেটা হচ্ছে যে তোমরা যেমনটা জানো যে সমস্ত সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে যায় বা চলে যায়, তারা ডাব্লিউডাব্লিউর বাইরে গিয়ে ডাব্লিউডাব্লিউতে যে নামটা ইউজ করতো সেই নামটা কিন্তু ডাব্লিউডাব্লিউর বাইরে ইউজ করতে পারতো না, তাদেরকে অন্য নাম দেখে নিতে হতো। কিন্তু এখন নাকি একটা চেঞ্জ এসছে যে ডাব্লিউডাব্লিউ অ্যালাউ করছে সুপারস্টারদের যে তারা ডাব্লিউডাব্লিউতে থাকাকালীন যে নামটা তারা ইউজ করেছে সেই নামটা তারা রিলিজ হওয়ার পর বা ডাব্লিউডাব্লিউ সাইডে চলে যাওয়ার পর সেই নামটা ইউজ করতে পারে। তো দেখতে গেলে খুবই ভালো একটা জিনিস। আমরা ডাব্লিউডাব্লিউতে সুপারস্টারদের যে নামে চিনতাম ডাব্লিউডাব্লিউর বাইরেতেও সেই নামেই চিনবো। আর এমনটা জানা যাচ্ছে যে রিকোসে খুব তাড়াতাড়ি এইডাব্লিউতে জয়েন করছে, সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপর আমরা এইডাব্লিউতে রিকোসের ডেবিউ দেখতে পেয়ে যাব। আর এমনটা জানা যাচ্ছে যে এইডাব্লিউ রিকোসেকে নাকি অনেক বেশি পরিমাণ টাকা দিচ্ছে, রোমানের থেকেও বেশি টাকা দিচ্ছে। আর এখন তো এটা কিছু বলারই নেই, যাকে তাকে এইডাব্লিউ রোমান রেঞ্জের থেকে বেশি টাকা দিয়ে দেয়। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে এইডাব্লিউ কোম্পানির মালিক টনি খানের মাথায় কত বেশি বুদ্ধি, একেবারে বুদ্ধির বৃহস্পতি। যে যাচ্ছে তাকেই দেখছি যে 10 মিলিয়ন 12 মিলিয়ন টাকা অফার করে দিচ্ছে। আর এখন রিকোসেও মনে হচ্ছে কম করে হলেও রোমানের থেকে তো বেশিই পাবে, যেমনটা রিপোর্টস দেখতে পাচ্ছি। আর সবার লাস্টে তোমাদের জাস্ট একটা কথা মনে করে দিতে চাই যে আমরা সকলে এখন রোমান সামারস্ল্যামেতে রিটার্ন করবে এই অপেক্ষায় বসে আছি, কিন্তু একটা জিনিস মনে করানো আছে যে রক কিন্তু সামারস্ল্যামের টাইমে একদম ফ্রি হয়ে যাবে। রকের যে সমস্ত সিনেমার শ্যুটিং ছিল সেগুলো আগস্ট মাসের 1 তারিখেই শেষ হয়ে যাচ্ছে, আর আগস্ট মাসের 3 তারিখ হচ্ছে সামারস্ল্যাম। আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু রক একেবারে ফ্রি, আর যদি রক চায় তাহলে কিন্তু এই ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে ইনভলভ হতে পারে। আর তো সে বলেইছে যে সে রিটার্ন করবে
তার সমস্ত কাজ মিটে গেলে। তো এইটা জাস্ট একটা রিমাইন্ডার, হয়তো আমরা রোমানের রিটার্ন নিয়ে অপেক্ষা করে আছি, আর হয়তো দেখতে পেলাম যে আমরা রকের রিটার্ন দেখতে পেয়ে গেলাম, কারণ রকের রিটার্ন কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করছি না, আমরা সবাই রোমানের রিটার্নই এক্সপেক্ট করছি। তো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। আর ট্রিপল এইচ তো সেটাই করে যেটা আমরা এক্সপেক্ট করছি না, আমরা কিন্তু এটা এক্সপেক্ট করছি না যে রক রিটার্ন করবে। তো দেখতে গেলে রক একেবারে ফ্রি রয়েছে, আমরা এক্সপেক্টও করছি না যে রক রিটার্ন করবে। তো এইটা একটা কারণ হতে পারে রকের রিটার্নের। তো দেখা যাক কী হয়, জাস্ট তোমাদের একটা ছোটোখাটো রিমাইন্ডার দিয়ে দিলাম। রোমানের সাথে সাথে রকেরও আসার চান্স আছে, কিন্তু আসবে এইটা আমি বলছি না, আর আমি আশাও রাখছি না যে রক আসবে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন হতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।